ফাঁস হলো পতিত আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাঁধিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা হাঁটছিল তারা। এর মধ্য দিয়ে একটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর কৌশলও করে দলটি। টার্গেটে ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা, যার জন্য নিযুক্ত করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এমন ভয়ঙ্কর পরিকল্পনার ফাঁদ। কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই সুব্রত বাইনকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হয়েছিল লন্ডনে রাজনৈতিক কিলিং মিশনে পাঠাতে। গোয়েন্দা তথ্য অনুসারে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, রিমান্ডে ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন সন্ত্রাসী সুব্রত। তারেক রহমানকে হত্যা করার জন্যেই এসেছিলেন দেশে। তারেক রহমান সহ আরও কাকে হত্যা করার জন্য এসেছিলেন, গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক ষড়যন্ত্রের ছক কষে আসছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা বিদেশে বসেই কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায় সেই পরিকল্পনায় এগোচ্ছেন। এবার ফাঁস হলো আওয়ামী লীগের নতুন এক পরিকল্পনা, যার টার্গেটে ছিল বিএনপি, জামাত ও এনসিপির রাজনৈতিক নেতারা, যাদেরকে হত্যার মাধ্যমে দেশে নতুন অরাজকতা সৃষ্টি করতে নিযুক্ত করা হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে। এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। এটি বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। সম্প্রতি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর সব তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে ৮ দিন ও অপর ৩ জনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ২৮ মে এ অনুমতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত। সুব্রত বাইন ছাড়া অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফ। এদিন রিমান্ড শুনানির আগে আদালতে সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন, ১৯৮৭ সাল থেকে আমি কোনো প্রতিবাদ করিনি। সাংবাদিকরা এত খবর রাখেন, ২.৫ বছর আগে আমায় আয়না ঘরে রাখে, সেই খবর নাই। ২০২২ সালে হ্যান্ডকাপ পরিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে আয়না ঘরে রাখা হয়, সেখানে তাকে রড দিয়ে পেটানো হয় বলে জানান তিনি। ৫ আগস্ট ও রাত ৩টার দিকে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বিএনপির সমর্থক হয়েও তিনি কেন আওয়ামী লীগ মিশনে নেমেছেন, গোয়েন্দাদের এমন প্রশ্নে সুব্রত জানান, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম প্রথম দিকে রাখা হয়। এ কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। পরে বিএনপির সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হলেও তিনি দেশে ফিরতে পারেননি। তার ঘনিষ্ঠ জনেরাও ছিল বিপদে। ৫ আগস্টের পর বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাকে এড়িয়ে যান। এ কারণেই তিনি আওয়ামী লীগের পক্ষ নেন এবং বিএনপি সহ সমমনাদের টার্গেট করেন বলে জানান তিনি। কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই সুব্রত বাইনকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে দেশে নিয়ে আসা হয়েছিল লন্ডনে রাজনৈতিক কিলিং মিশনে পাঠাতে। গোয়েন্দা তথ্য অনুসারে, সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ও উইংসের অর্থাৎ রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে নেপালের জেল পলাতক এই সন্ত্রাসীকে কাজে লাগানোর জন্য বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে তাকে পাঠানোর ক্ষেত্রে কোনো বন্দি বিনিময় চুক্তি ছিল না। সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয়েছে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কোনো এক গভীর রাতে, যা আদালতে এক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি জানিয়েছেন।
সুব্রত বাইনের দেয়া এ তথ্য বৃহস্পতিবার দেশের সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও কি কারণে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে সে কথা তিনি জনসমক্ষে বলেননি। এর আগে দৈনিক আমার দেশ পত্রিকায় র কানেকশন সুব্রত বাইন কিলিং মিশনে মাঠে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। সেখানে কিলিং মিশনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুজন সমন্বয়কের নাম উল্লেখ করা হয়েছিল। তবে ওই সময় সুব্রত বাইনকে আওয়ামী লীগ দেশে নিয়ে আসার নেপথ্যের কারণটা জানা যায়নি। গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সূত্র জানিয়েছে সুব্রত বাইন রয়ের কমান্ডো জেড ক্লাস NSG টাইপ প্রশিক্ষণপ্রাপ্ত। গ্রেনেড সহ মরণঘাতী ভারী অস্ত্র চালাতে পারদর্শী তিনি। এজন্য ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা MI ও র তাকে সম্পদ হিসেবে বিবেচনা করত। সুব্রতকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনা হয়নি, বরং হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান দিল্লির রয়ের চিফ এবং অপারেশন হেডের সাথে সমন্বয় করে তাকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে তাকে রিমান্ডের কথা বলে এদেশে 2022 ফেব্রুয়ারিতে আনা হয়। সে সময় সুব্রতর উকিল বারবার কোর্টে তার নিরুদ্দেশ হবার তথ্য জানতে চাইলেও কোনো সদুত্তর পাননি। সুব্রত বাইনকে র্যাব হেডকোয়ার্টারে রেখে আরও প্রশিক্ষণ দেয়া হয়। তাকে এবং তার সহযোগীকে লন্ডনের রাজনৈতিক কিলিং মিশনে পাঠানোর পরিকল্পনা ছিল, যা 5 আগস্টের কারণে ভেস্তে যায়। তার লন্ডনের রাজনৈতিক মিশনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার মিশন। সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুমার নামাজ পড়তে যান যে মসজিদে, ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছিল। লন্ডনের কাজ শেষ হলে সুব্রতকেও পরবর্তীতে মেরে ফেলা হতো, যেন কোনো প্রমাণ না থাকে। 2023 ফেব্রুয়ারি মাসে কলকাতার STF সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তারপর তাকে নিয়ে আসা হয় র্যাবের হেডকোয়ার্টারে। তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও পুলিশের সাবেক DIG মনিরুল ইসলাম। তারা সুব্রতকে জানান তাদের কথা মতো কাজ করলে সুব্রতকে ক্রস ফায়ারে দেয়া হবে না। সুব্রত রাজি হলে তাকে জিয়াউল আহসানের অধীনে উত্তরায় একটি বাড়িতে রাখা হয় এবং 3 মাস পর সুব্রত বাইনের মেয়ে বিতুর সাথে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেয়া হয়। এর মধ্যে সুব্রত বাইনকে জিয়াউল হাসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা ট্রেনিং দেয়। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার ও টার্গেট করে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেয়া হয়। 2023 সালের ডিসেম্বর মাসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল হাসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন দেখা করে সুব্রত বাইনের সঙ্গে এবং টার্গেট তারেক রহমান এটা তাকে জানিয়ে যান। তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলেন এবং জানান লন্ডনে তারেক রহমানকে মারার জন্য যা যা সাপোর্ট দরকার লন্ডনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সে বিষয়গুলো দেখবেন। কাজ হবার পর সুব্রতর ভারতীয় পাসপোর্টে কানাডায় পরিবার সহ পাঠানোর ব্যবস্থা করা হবে। এ কাজের ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারেস্ট আছে। সময় হলে সুযোগ বুঝে প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলে সুব্রতকে পাঠানো হবে। তার বেশভূষা যেন এরকম থাকে, দাড়ি বড় থাকে, তাকে পাকিস্তানি বলে মনে হতে হবে। কিন্তু 2024 5 আগস্ট শেখ হাসিনার পালানোর পর জিয়াউল হাসানের নির্দেশে তাকে তার মেয়ে বিতুর কাছে বুঝিয়ে দেয়া হয়। আন্ডারওয়ার্ল্ডের সবাই, এমনকি তার পরিবারও জানতো যে সুব্রত বাইনকে মেরে ফেলা হয়েছে, যার কারণে 2022 সালের মার্চ মাসে ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর সুব্রত বাইনের মা কমলিনী বাইন হার্ট অ্যাটাকে মারা যান। সুব্রত বাইন উজিরপুরের সাবেক MP হরনাথ বাইনের ছেলে। এ সপ্তাহের শুরুর দিকে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়া শহরের একটি বাসা থেকে অভিযান চালিয়ে এক সহযোগী সহ গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বর্তমানে 8 দিনের রিমান্ডে রয়েছেন তিনি। সূত্র জানায় সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছে সুব্রত বাইন ও তার বাহিনীর উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের টার্গেট করে হত্যা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মিশন। বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা ছিল তাদের মূল টার্গেট। এই পরিকল্পনার পেছনে ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত শীর্ষ পর্যায়ের কিছু নেতা। সহযোগী হিসেবে কাজ করেছে মোল্লা মাসুদ। হুন্ডির মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়। সেই অর্থ দিয়ে শুটার ও কিলার নিয়োগ করা হয় এবং অস্ত্র সংগ্রহ করা হয়। গোয়েন্দা সূত্রে জানা যায় 5 আগস্টের পর সুব্রত বাইনকে যাদের হত্যার মিশন দেয়া হয়েছিল তার মধ্যে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমও রয়েছেন। এছাড়াও রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অস্ত্র সরবরাহ এবং এর ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য বের হয়ে আসে। অস্ত্রগুলো সীমান্ত থেকে এনে ঢাকার মগবাজার, শাহবাগ, গুলশান, বাড্ডার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় টার্গেট কিলিং এর পর বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে নেয়ার পরিকল্পনা ছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।